মেসি ডিফারেন্স প্লেয়ার, গ্রেট ওয়ান, সে কিছু করবে, তাকে এমনভাবে ব্লক করেছে। অন্যরা সবাই সব কিছুতে ট্যাকটিক্যালি যেটা ভুল করেছে, ডেল ফোন্তের কিন্তু আন্ডারেই সে স্কলানি কিন্তু কাজ করেছিল এবং লাইসেন্সও করেছে, কিন্তু ওস্তাদ যে ওস্তাদি, গুরু তার জার্মান হচ্ছে যন্ত্রের দল। কিন্তু এটা ব্রাজিল, আর্জেন্টিনা বা এই সমকালীন ফ্রান্স বা স্পেন, এরা কিন্তু এই খেলায় বিশ্বাসী না। তারা সৌন্দর্য, তারা উপহার দিতে চায়, দর্শকদের আনন্দ দিতে চায়, কিন্তু জার্মান ওই খেলা খেলে না। এই জন্য জার্মানের জনপ্রিয়তাটা একটু কম। আর্জেন্টিনান ফ্যানদের জন্য রাতটা আমি যখন টিএসসিতে ছিলাম খুব খারাপই কেটেছে, আমি কাঁদতে দেখেছি আমি, এবং যেভাবে তারা চেষ্টা করেছিল। মার্টিনেজের জন্য বেশি খারাপ লাগবে, কারণ তিনি যেভাবে গোলকিপিং করেছে, এই জয়টা তার জন্য প্রাপ্য ছিল। ফয়সাল, এবার ফিফা বিশ্বকাপ সর্বপ্রথম 48টা দেশ নিয়ে আয়োজিত ফিফা বিশ্বকাপে অবশেষে চ্যাম্পিয়ন পেয়ে গেছে। দ্বিতীয়বারের মতো আসলে স্পেন চ্যাম্পিয়ন হলো। 2010 চ্যাম্পিয়ন হয়েছে, এর আগে ইউরো চ্যাম্পিয়ন হয়েছে, এরপরে নেশনস লিগ চ্যাম্পিয়ন হয়েছে, এবার আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হলো। এবং যেটি বলছিলেন 48টি দল নিয়ে অনুষ্ঠিত হয়েছে, এর আগে 32টি 36টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে, 64টি ম্যাচ সর্বোচ্চ অনুষ্ঠিত হয়েছিল, এবার 104টি ম্যাচ হয়েছিল, সর্বোচ্চ সংখ্যক ম্যাচ হয়েছিল এবার। এবং ধারণা করা হচ্ছে যে ফিফা হয়তো এই সংখ্যাটা আরো বাড়াবে, সামনের ওয়ার্ল্ড কাপে হয়তো আমরা আরো বেশি। সেটির ইঙ্গিত দিয়েছিল ফিফা সভাপতি, আমরা তো দেখছিলাম সেটি। নিশ্চয়ই। আজকে আমরা শোটা কিন্তু আজকে আমরাও ক্লোজিং এ যাচ্ছি, আজকে আমাদের শোতেও পর্দা নামবে, তাই একটু ডিফারেন্ট ভাবে আমরা করতে চাই। ওয়েলকামটা না হয় দিয়ে আসি। দর্শক স্বাগত জানাচ্ছি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 উপলক্ষে নিউজ 24 এর বিশেষ অনুষ্ঠান স্বজন সিপিভিসি প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা, পাওয়ার্ড বাই স্বজন মেটাল। আপনাদের সঙ্গে আমি পিঙ্কি সানোয়ার আছে এবং আমার সঙ্গে আছেন আমার সহকর্মী। আমি আপনাদের সঙ্গে রয়েছি আমি ফয়সাল মাহমুদ, এবং আমাদের সঙ্গে আজকে 3 জন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ, উপস্থিত হবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও বসুন্ধরা কিংসের কোচ মাহবুব রক্সি, তিনি আসবেন, পথেই রয়েছেন। এবং উপস্থিত আছেন একজন ফুটবল ফ্যান এবং নিউজ 24 এর স্পোর্টস রিপোর্টার শুভ দেবনাথ, আছেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক জাহিদ হোসেন এবং একজন ফুটবল ফ্যানও উনি। আগে তো জাহিদ ভাইয়ের কাছে যাই। আপনাদের দুইজনকে আসলে আমাদের শোতে স্বাগত। জাহিদ ভাই, যেটা ঠিক যেমনটি বলছিলাম যে এইবার কিন্তু সর্বপ্রথম ইউএসএ তে 3টি দেশ নিয়ে আসলে আয়োজিত হলো বিশ্বকাপ, এবং 48টি দেশ নিয়ে। আপনি কি এনজয় করেছেন, নাকি আপনার কাছে একটু মনে হয়েছে যে বিশ্বকাপটা বেশি বড় হয়ে গেছে? না, 48টা দেশের অংশগ্রহণের খেলাটা সবাই উপভোগ করেছে, এটা সত্যি। কিন্তু যেটা আমাদের 100 বছরের যে খেলার যে একটা ধারাবাহিকতা, সেটা এখানে ব্রেক হয়েছে এইবার ওয়ার্ল্ড কাপে। সেটা হচ্ছে যে হাইড্রেশন ব্রেক। এটা আমাদের যে খেলার গতি আমরা যেটা দেখে আসছি, এই গতিটাকে এখানে মারাত্মকভাবে ব্রেক করে। আমি গতকালের খেলাই বলি, আর্জেন্টিনার এবং স্পেনের এই হাইড্রেশন ব্রেকের সময় দেখা গেছে যে সেই সময় আর্জেন্টিনার গতিটা চলে আসছিল, ছন্দটা চলে আসছিল, ওইখানে আবার বাঁশি বাজলো এবং সেটা হাইড্রেশন ব্রেকে চলে গেল। এইটা না করে যদি প্রতি 30 মিনিট পর পর মানে এটা ব্রেক দেওয়া হয়, সেটা বরঞ্চ আমাদের ফুটবলের মানের জন্য ভালো হবে। হ্যাঁ, এবং এই গতিটা থাকবে। কারণ 22 মিনিটের মাথায় বা এই 23 মিনিটের মাথায় গিয়ে ব্রেক দেওয়াটা একটা টিমের মানসিকতার এবং তাদের স্পিডের একটা গতি থাকে, ছন্দ থাকে, নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, এটা অনেক সময় গ্রো করে ওই সময়, কিন্তু তখনই ব্রেকটা। একটু যে ফয়সাল, আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে একদম ওয়ার্ল্ড কাপের শুরু থেকে প্রতিটি কোচ, প্লেয়াররা কিন্তু এটা নিয়ে কথা বলেছে যে তাদের আসলে গতি নষ্ট হচ্ছে, তাদের মোমেন্টাম নষ্ট হচ্ছে। বাণিজ্যিক বিষয়টাই এখানে আসলে মূল বিষয়। এখানে আলোচনা সমালোচনা দুটোই আছে। এই ব্রেকের কারণে হয়তোবা তাদের যে মোমেন্টাম সেটা হারাচ্ছে, আবার আরেকটা বিষয় হচ্ছে বিপক্ষ দল দেখা যাচ্ছে যে তারা তাদের মোমেন্টাম ফিরে পাচ্ছে। কোচের সাথে কথা বলার সুযোগ পাচ্ছে। আমাদের সাথে কিন্তু আজকে একজন চ্যাম্পিয়নের জার্সি পরে এসেছেন, যদিও কিন্তু তিনি একজন গুপ্ত আর্জেন্টাইন সমর্থক, এটা আমি জানি। তিনি আজকে কেন জানি স্পেনের জার্সি পরে চলে এসেছেন। শুভ, এটার আসলে রহস্যটাকে শুনি। আমি আর্জেন্টিনার ফ্যান এবং যেহেতু রিপোর্টিং করতে হয় আমাকে, সেই কারণে সাংবাদিকদের কোনো দল থাকতে নেই, তারপর পছন্দের একটা জায়গা থাকতে পারে। স্পেনের জার্সিটা পরা মূলত কারণ লালের প্রতি একটা ফ্যাসিনেশন ছোটবেলা থেকে আমার কাজ করে, সে কারণে মূলত লাল জার্সিটা স্পেনে, সে কারণে এই জন্য পরে আসে আর কি। আরেকটা বিষয় বলে রাখতে চাই,
এই ওয়ার্ল্ড কাপ কিন্তু আমাদের সাথে অনেকভাবে মিশে গিয়েছিল, রাত নেই সেটাই, দিন নেই, exactly. সারাটা দিনই আমরা আমার সহকর্মীরা চেষ্টা করেছে এবং আমরা চিন্তা করি ওয়ার্ল্ড কাপটা একটু বড় হলে আরো বেশি ভালো হতো। একটু অভ্যস্ত হয়ে গেছিলাম আমরা সকলে মিলে যে এই সময় অফিসে আসতে হবে, এই স্টোরিটা করতে হবে, ওই সময় টিএসসিতে যেতে হবে, ওই সময় ওই জায়গাটা যেতে হবে, সবকিছু মিলে কিন্তু আমাদের জন্য একটা ভালো একটা বিষয় ছিল যে ওয়ার্ল্ড কাপটা কিছুটা মিস তো অবশ্যই করবো। শুভ, আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই, আপনি তো পুরো ওয়ার্ল্ড কাপ আপনি কভার করেছেন। এই ওয়ার্ল্ড কাপের প্রথম থেকে আমরা যেটি বলে আসছিলাম বা আপনারাও প্রতিবেদন তৈরি করছিলেন যে স্পেনের যে দুর্ভেদ্য রক্ষণ এই রক্ষণ ভাগ আসলে কেউ কি কখনো বিট করতে পারবে কিনা, তার থেকে সেটা বড় নিয়ে কথা সন্দেহ তাদের ছিল। মধ্য মাঠ নিয়ে যেটা অনেক কথা হয়েছে এবং সেখানে কিন্তু প্রতিটা টিম আসলে স্পেনের মধ্য মাঠের কাছেই কিন্তু ধরা খেয়েছে। স্পেন এই ধরনের ফুটবলই খেলে থাকে আমরা জানি। আর্জেন্টিনা যেখানে ভুল করেছে তাদের পরিকল্পনা ভুল ছিল। স্পেন যে ফরমেশনে খেলতে চেয়েছে আর্জেন্টিনা একই ফরমেশনে খেলতে চেয়েছে। গুরু আর শিষ্যের কথা বলতেই হবে যে স্কলানি কিন্তু ফুয়েন্তের কাছ থেকে দীক্ষা নিয়েছেন, সেই দীক্ষাটা কতটা কাজে লেগেছে বুঝতে হবে। গুরুর কাছে শেষ পর্যন্ত হাঁটতে আমরা প্যাকেজ করেছি, আমাকে দেখলাম স্কলানি কাঁদছে, তিনি দলটাকে কতটা ভালোবাসেন, দলটার সাথে কতটা অ্যাটাচ থাকতে চান সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এবং সবকিছু মিলিয়ে কিন্তু আর্জেন্টিনার ফ্যানদের জন্য রাতটা আমি যখন টিএসসিতে ছিলাম খুব খারাপই কেটেছে, আমি দুঃস্বপ্নের কাঁদতে মতো দেখেছি গেছে। আমি। এবং যেভাবে তারা চেষ্টা করেছিল মার্টিনেজের জন্য বেশি খারাপ লাগবে কারণ তিনি যেভাবে গোলকিপিং করেছে এই জয়টা তার জন্য প্রাপ্য ছিল। শুভ, এটা আসলে মূল কারণটা আপনার কাছে কি মনে হয় যে এই পুরো 90 মিনিট পর্যন্ত খেলাটা যেখানে ছিল আর্জেন্টিনার পায়ে বলই ছিল না বলতে গেলে, এটা কি ফাইনালের Zero আসলে shot on target. জিরো শট অন টার্গেট? বিশ্বকাপে কিন্তু একটি দলের একটি খারাপ দিন আসে, আর্জেন্টিনার সেই দিনটি ছিল ফাইনাল। এই দিনটি আমরা দেখেছিলাম গত বিশ্বকাপে সৌদি বিপক্ষে হেরেছিল, এরপরে তারা কিন্তু দারুণ কামব্যাক করে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার সেই খারাপ দিনটা কিন্তু ফাইনালে এসেছে এবং তাদের পরিকল্পনা খুব একটি কাজে আসেনি। যখন তাদের পায়ে বল গিয়েছে তখন কিন্তু স্পেন ঝাঁপিয়ে পড়েছিল, তাদের পরিকল্পনা কিন্তু খুব হাই প্রেসিং এর কাছে এবং আসলে ধরা খুব খেয়েছে। কঠিন ছিল সেই দুর্বোধ্য যেটা বলছিলেন আর কি, ভাঙা আর কি। সবকিছু মিলে বাংলাদেশের ফ্যানরা চাচ্ছিল যে আর্জেন্টিনা যেন শিরোপাটা জিতুক, কারণ বাংলাদেশের ফুটবলটা বেঁচে আছে আর্জেন্টিনা ব্রাজিলের এই দুই দলের মধ্যে। পিঙ্কি, আমরা মনে হয় জাহিদ ভাইয়ের কাছে একটু আসতে জাহিদ পারি। ভাইয়ের কাছে একটু যাই। উনি আসলে ছবি বানান, উনি একজন পরিচালক, একটু নির্মাতা, উনি একজন। ওর কাছে যদি একটু জানতে চাই জাহিদ ভাই, এই যে ওয়ার্ল্ড কাপটা আসলে আপনাকে কিভাবে নাড়া দেয়? মনে হয় যে বাংলাদেশ থাকলে ভালো হতো, কিংবা আপনার কি কোনো পরিকল্পনা আছে যে আমি এমন কোনো একটা মুভি বানাবো যেটা আসলে থাকে না, ইমোশনের সাথে জড়িয়ে যায়? ফুটবলকে আপনি কি তুলে ধরতে চান কিনা? শুধু ফুটবল না, ফুটবল ছাড়াও অনেক স্পোর্টসের উপরে বিশ্বের খুব বিখ্যাত ছবি আছে এবং খুব হৃদয় টাচ করার মতন ছবি আছে। তো সেরকম সাবজেক্ট অবশ্যই ভবিষ্যতে আমি হয়তো করব, কিন্তু ফুটবল নিয়ে আমার একটা দুঃখ আছে, একই সাথে চলচ্চিত্র নিয়েও আমার একটা দুঃখ আছে। আমাদের বাংলাদেশে যেরকম আর্জেন্টিনা ব্রাজিলের যে সমর্থক, এই যে দর্শক, এই যে এত আনন্দ উৎসব আমরা দেখি, এই জিনিসটা আমাদের বাংলাদেশের যে ফুটবল ছিল একসময় মোহামেডান আবাহনী এবং ব্রাদার্স, এই যে খেলাগুলো হতো তখন আমাদের সারা দেশেই এই খেলা নিয়ে আলোচনা হতো। এই যে দর্শক ফুটবলের এই যে প্রেরণা, এটা হারিয়ে গেল। আমাদের ফুটবলের মান কমে গেল, এইদিকে আমাদের দর্শকরা আর্জেন্টিনা ব্রাজিলের ভক্ত হয়ে গেল, তাদের খেলা উন্নত মানের খেলার দর্শক তৈরি হয়ে গেল। একই সাথে কিন্তু আমাদের ফিল্মের এই একই ঘটনা ঘটছে। আমাদেরও স্বর্ণযুগ ছিল, আমাদের দর্শক ছিল প্রচুর যারা বাংলাদেশের ছবি ছিল, সেই দর্শক আজকে পাশ্চাত্যের ছবি দেখছে বা পশ্চিমের ছবি দেখছে। এটা কি আসলে খেলার মান কমে যাওয়ার কারণে নাকি দর্শকরা আসলে ভিন্ন দেশের সমর্থক হওয়ার কারণে? এটা কি আমরা আলোচনা করতেই পারি। অনেক কথা আমরা বলতে পারবো, একটা বিরতি থেকে অবশ্যই। না ফিরলে নয়। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। সজন সিভিভিসি প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই সজন মেটাল নিচ্ছে একটি বিরতি এবং বিরতির পরে কিন্তু মাহবুব রক্সে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। সো কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। সজন সিভিভিসি প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই সজন মেটালের আজকে শেষ শোতে আজকে আমরা দাঁড়িয়ে আছি। আমার সঙ্গে আছেন আমার দুই সহকর্মী ফয়সাল এবং শুভ। আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন মাহবুব রক্সি, বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা প্লেয়ার এবং বসুন্ধরা কিংসের কোচ। আমরা ওনার কাছে একটু যেতে চাই। মাহবুব ভাই, গতকালকে ম্যাচ তো দেখেছেন, আপনি কি এই আর্জেন্টিনাকে ফাইনালে দেখতে চেয়েছেন? অবভিয়াসলি না, আসলে আর্জেন্টিনার উপরে এক্সপেকটেশন অনেক বেশি ছিল। যারা কামব্যাক করতে পারে সেই কামব্যাক তো দূরের কথা, কালকে তারা ডমিনেটে এবং ফাইটিংয়ে কোনো জায়গায় তারা ছিল না। এবং ফার্স্ট হাফে আমরা দেখিনি একটা বল অপোনেন্ট হাফের একটা অ্যাটাকে যেতে, অন টার্গেটে বল নাই। সেকেন্ড হাফে যাওয়ার পরে
দেখা গেল ওরা 17টা অ্যাটাক করে ফেলেছে, সেখানে 2টা অ্যাটাকে গিয়েছিল, তার মধ্যে একটা দুর্দান্ত ছিল, গোলকিপার সেভ করেছে। এটা একটা টার্নিং পয়েন্ট ছিল যদি গোল করতে পারতো। এবং টিম আসলেই প্রথম থেকে একটা আগোছালো খেলা করছিল, যেটা ডমিনেট করে ফেলেছে স্পেন তাদের স্বাভাবিক খেলা, আমরা যেটা বলি ফুটবলের নতুন ঐতিহ্য, মডার্ন ফুটবল, টিকি টাকা, অনেক বেশি নিজেদের মধ্যে পাস করো, অপোনেন্টকে পাজেল করো এবং স্পেস তৈরি করো। যখনই তারা মুভমেন্ট করে, প্লেয়াররা যখন স্পেস যখন ফরমেশন থেকে চেঞ্জ করে ফেলে, তখন ওখানে জায়গা হয়, তখন ওরা যায়। আসলে তারা যেভাবে ট্রানজিশনাল ফুটবল খেলে, এই ফুটবলটাকে আসলে এইবারের ওয়ার্ল্ড কাপে ওয়েল ডিজার্ভড একটা চ্যাম্পিয়ন স্পেন। হ্যাঁ, আমরা যদি বলতে পারি তাহলে ফুটবলের জয়। আসলে ফুটবল, আমরা আধুনিক ফুটবল যদি দেখতে চাই এইভাবেই দেখি, কোথায় কোন প্লেয়ার দাঁড়িয়ে খেলবে সেই সুযোগই নাই। টোটাল ফুটবলের বলের পিছনে এবং বলের সামনে, অন দ্য বল, অফ দ্য বল। দেন অন দ্য বল বলের পরে অফ দ্য বলে কতটুকু ডিফেন্ডিং করলো, সেই টিম থেকে কতজন প্লেয়ার অ্যাটাকে গেল। কারণ এখানে একটা জিনিসই, যেটা লিডারশিপে আমরা যেটাকে চিন্তা করেছিলাম, মেসি ডিফারেন্স প্লেয়ার, গ্রেট ওয়ান, সে কিছু করবে, তাকে এমনভাবে ব্লক করেছে। অন্যরা সবাই সব কিছুতে প্র্যাকটিক্যালি যেটা ভুল করেছে, ডেল ফোন্তের কিন্তু আন্ডারেই সে স্কলানি কিন্তু কাজ করেছিল এবং লাইসেন্সও করেছে, কিন্তু ওস্তাদ যে ওস্তাদি, গুরু তার রেখেছে। রক্সি ভাই, আমরা কিন্তু এই যে বিরতিতে গিয়ে আমরা কথা বলছিলাম যে আসলে এখন সামনের ওয়ার্ল্ড কাপ গুলো কিন্তু এই যে আমরা আর্জেন্টিনা, ব্রাজিল সমর্থক যারা আছি, তাদের এই দলগুলোর জন্য কালকে আর্জেন্টিনা খেলা দেখে বোঝা গেছে, ব্রাজিল তো সেই 16তেই বাদ গেছে। সো বোঝা যাচ্ছে এই দলগুলো কিন্তু সামনে আরো ভুগবে। সামনে ফ্রান্স, স্পেন, ইতালির কোচ হয়েছেন আমাদের সবচেয়ে প্রিয় কোচ গার্দিওলা হয়েছেন, ক্লপ জার্মানির কোচ, ফ্রান্সের কোচ জিদান। সো এই যে দলগুলো যে সামনে ডমিনেট করবে, এটা তো খুব বোঝা যাচ্ছে। এখন ইউরোপের ফুটবলের উপরে ফুটবল না, এবং আপনার ল্যাটিনের যতগুলো টিমে যারা খেলে টপ প্লেয়াররা, তারা কিন্তু সবাই এই ইউরোপের ফুটবলেই খেলে এবং বড় বড় ক্লাবগুলোতে খেলে। সেই ফিলোসফি কিন্তু তাদের ভিতরে থাকে। সেই নামকরা কোচগুলি কিন্তু তারা জার্মান লিগ চ্যাম্পিয়ন, ইংলিশ লিগ চ্যাম্পিয়ন, স্পেন লিগ চ্যাম্পিয়ন, তারা কিন্তু স্বীকৃতিপ্রাপ্ত, তারাই কিন্তু ন্যাশনাল টিমে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি কোথায় আপনাকে ফুটবল খেলতে হবে। ল্যাটিন এবং আফ্রিকান ফুটবল অনেক পিছিয়ে থাকবে। আফ্রিকান কিন্তু অনেক ভালো করছে, আপনি মরক্কোকে যদি দেখেন, আপনি বেসিক্যালি সেই জিনিসগুলোকে আফ্রিকা যখনই এসেছে বা এশিয়ান যখন এসেছে, ইউরোপের আমরা মনে করেছি যে আন্ডার রেটিং বা কিন্তু ওদের কিছু হারানো নাই, তারা অল আউট ফুটবল খেলেছে এবং তারা ডমিনেট করেছে। এখানে স্পেনকে আমরা পিছিয়ে না, ইউরোপের পিছিয়ে মনে রাখতে হবে, পিছিয়ে রেখেছে। তারা তাদেরকে অনেক নেগেটিভ ফুটবল খেলার চিন্তা করেছে, কিন্তু তারা যে পারে এবং তারা সেটা প্রমাণ করেছে। তো এই ফুটবল যদি চেঞ্জ করতে হয়, তাহলে আপনাকে ইউরোপের টাচে আসতে হবে এবং ল্যাটিনকে এই মিশ্রণে আরেকটা ফুটবল, এবার আমরা যেটা বলছি ফুটবল গতির খেলা, আপনাকে টেম্পো এবং স্পিড যদি রাখতে হয়, তাহলে হ্যাঁ আপনাকে ইয়াং প্লেয়ার খেলাতে হবে। ইয়াং অনেক বেশি এনার্জেটিক্যাল, এজেড প্লেয়ারদের সেই ফিটনেস, এই রান আপনি কতক্ষণ ধরে রাখবেন? 25 মিনিট, 30 মিনিট, 45 মিনিট পরে আপনাকে কিন্তু চেঞ্জ করতে হচ্ছে। জানতে চাও, আপনি জার্মানির কথা বলছিলেন, জার্মানি ভক্ত সমর্থক একসময় অনেক ছিল, বাংলাদেশে এখন কিছুটা কমে গিয়েছে। এই জার্মানিকে কি মনে হলো এবার বিশ্বকাপে দেখে, যে তারা কোথায় পিছিয়ে ছিল এবার বিশ্বকাপে? দেখুন, যে মানে খেলার যে সৌন্দর্যটা, যে পাসিং করে খেলা, শর্ট পাসে খেলা, এই খেলার তো সেই সূত্রপাত আমরা ব্রাজিল, আর্জেন্টিনা এবং একসময় আধুনিক হল্যান্ডের যে ফুটবল, আধুনিক খেলা, সেগুলো আমরা দেখে আসছি। জার্মান একটু পেশাদারি খেলা খেলে, বিশেষ করে নকআউট গেম। এই নকআউট গেমের খেলার যে সূত্রটা, এটা জার্মান খুব ভালো বুঝেছে। আমি 78 থেকে তাদেরকে ফলো করছি, তখন আমি দেখছি ওরা যখন একটা গোলে লিড করে, তখন ওরা নিজেদের মধ্যে পাস করে, সময় পাস করে, এবং ওইভাবেই তারা অনেক বেটার টিম না, কিন্তু তাদের রেজাল্ট ভালো। এই জন্য দেখবেন কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে যতগুলো দেশ খেলছে, সবচেয়ে ফাইনাল পর্যন্ত সবচেয়ে বেশি জার্মান খেলছে। কেন খেলছে? তাদের ওই পেশাদারি খেলার নিয়মটা, মানে তারা এই জন্য বলে যে যন্ত্রের দল, জার্মান হচ্ছে যন্ত্রের দল। কিন্তু এটা ব্রাজিল, আর্জেন্টিনা বা এই সমকালীন ফ্রান্স বা স্পেন, এরা কিন্তু এই খেলায় বিশ্বাসী না। তারা সৌন্দর্য, তারা উপহার দিতে চায়, দর্শকদের আনন্দ দিতে চায়, কিন্তু জার্মান ওই খেলা খেলে না। এই জন্য জার্মানের জনপ্রিয়তাটা একটু কম, টোটালি যান্ত্রিক খেলা খেলে এবং তারা হিসাব করে খেলে। এটা হচ্ছে নট আউট যেহেতু গেম, সেই হিসাবে। এবং তার সঙ্গে জার্মানের সাম্প্রতিক পারফরমেন্স খুব ভালো, তেমনটি বলা যাবে না। যেখানে আর্জেন্টিনা 14 পরে তারা 22 রক্সি ভাইয়ের কাছে যেতে পারি। রক্সি ভাই, যেটি বলা হচ্ছিল, আমি আপনাকে কি কথা বলছিলাম যে 48 দল নিয়ে এবার বিশ্বকাপ হয়েছিল। যদি জিয়ানি ইনফান্তিনো যেমনটি ইঙ্গিত করছিলেন যে 64 দল হয়তো বা হতে পারে, এটি কি খেলার কি সৌন্দর্য নষ্ট করবে, নাকি বিশ্বকাপ মানে খেলাটাকে আরো প্রাণবন্ত করবে?
ফুটবল ইজ দ্য গ্রেটেস্ট অফ আর্ট, আমরা যেটা বলি ফুটবলের সৌন্দর্য কোনোভাবে নষ্ট হবে না, কিন্তু এইখানে প্রতিযোগিতার মধ্যে যে জিনিসটা আমরা চ্যালেঞ্জিং অনেক কমে যাবে। আমরা নকআউট পর্বে যে চ্যালেঞ্জ করে এখন পর্যন্ত লাস্ট ইটালি 3বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তারাও নকআউট পর্বে থেকে আসতে পারেনি। তাহলে এখানে কোথায় বোঝা যাচ্ছে আপনাকে যখন কোয়ালিফাইড করতে হয়, প্রি কোয়ালিফাইডে যে আপনারা ওই ফাইটটা করেন, যখন 48টা দেবেন তখন তো আপনার কোঠা বেড়ে যাবে, তো কোঠা হিসেবে বাংলাদেশও চলে যেতে পারে। আমরা ওই কেপ চিন্তায় ভার্দেও আছি যদি আর কি। 48 দল না হতো তাহলে অংশগ্রহণ করতে পারতো না বাংলাদেশ। আমি যদি একটু ফয়সাল আর শুভকে যদি একটু বলি যে আসলে ওয়ার্ল্ড কাপটা যখন শুরু হলো, এই যে 1.5 মাস আসলে সবাই কিন্তু খেলা নিয়েছিল, খেয়াল করেছেন কিনা, অন্য কিছু কাউকে স্পর্শ করেনি। এটা কিন্তু খুব সুন্দর একটা বিষয়। অ্যাট দ্য সেম টাইম যদি বলি যে আমরা সমর্থকরাও আসলে অনেক বেশি রেশারেশি করে, সেই জায়গাটা একটু সহনশীল হওয়া প্রয়োজন। অবশ্যই সহনশীল, যেহেতু বিশ্বকাপ শেষ, আমাদের এইটা নিয়ে আসলে কথা বলা উচিত। আমরা এই যে পুরো 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত আমরা যে সময়টা 40 কাটিয়েছি, দিন আমরা আসলে আনন্দের মধ্যেই ছিলাম। নিশ্চয়ই। এখন মনে হয় সময় এসেছে যে আমরা সবাই আসলে মিলেমিশে আবার এক আবার হয়ে যে 4 বছর জন্য আবার অপেক্ষা করবো আর্জেন্টিনা, ব্রাজিল, সপ্তম বাংলাদেশের আর- মানুষ এবং সকল আমার কলিগ, যেহেতু ভালোবাসা তো থাকবে অবশ্যই, এবং খেলা নিয়ে কিছু আলোচনা হতেই পারে, কিন্তু নিশ্চয়ই। দিন শেষ সপ্তাহ আমরা এবং শুভ, ফয়সাল, আপনাদেরকেও আসলে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। আপনারাও পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে অনেক কষ্ট করেছেন, আপনারা তো ডেস্ক থেকে পুরো ওয়ার্ল্ড কাপটা কভার করেছেন। ফয়সালও, তারপর আমরা আসলে শোটা সামলিয়েছি। ছিলেন। আমাদের So, সাথে আপনাদেরকে আসলে ধন্যবাদ। আজকে আর সময় নিতে পারছি না, আপনাদের দুইজনকেও ধন্যবাদ। আজকে আমাদের শেষ শোতে আপনারা এসেছেন, আপনাদেরকে দিয়ে আসলে এই শো এর পর্দা নামাতে চাই। অশেষ ধন্যবাদ দর্শকদের জন্য, আমাদেরও শুভকামনা থাকলো। নিশ্চয়ই আপনাদেরকেও ধন্যবাদ। শেষ করতে পারি নাকি? অবশ্যই। ক্লোজিং শুভই দিক। বিশ্বকাপটা আমাদের কেটেছে অম্লমধুর, কখনো ভালো কখনো মন্দ, তবে শেষ পর্যন্ত শিরোপা স্পেনের কাছে গিয়েছে এবং আমাদের সহকর্মীরা চেষ্টা করেছে। দর্শক, এই ছিল আমাদের কাছে আজ সর্বশেষ, এবং যে জানিয়েছিলাম ওয়ার্ল্ড কাপ নিয়ে সার্বিক তথ্য জানিয়ে দিয়েছিল আমার সহকর্মীরাও। এবং সজল সিবিবিসি প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা থেকে ফয়সাল বিদায়। অবশ্যই আমাদের আজকের মতো এবং এই বিশ্বকাপের জন্য এই বিদায় বিশ্বকাপের নিতে জন্য আমরা হচ্ছে। বিদায়, আবারও নিশ্চয়ই কোনো নতুন রূপে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি।